আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চ্যানেল আয়ের পর্দায় স্বাগত জানাচ্ছি। সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনে সাথে আছি দীপ্তি চৌধুরী। দর্শক, বিগত সরকার, যেটি আসলে পতিত সরকার এখন জুলাই আগস্ট অভ্যুত্থানের পর, তাদের করা একটি মানে জঘন্যতম কাজের একটি ছিল হচ্ছে গুম হত্যা তো আছেই, এবং আমরা দেখেছি যে আয়না ঘর বলে যে মানবতা বিরোধী কাজ হয়েছিল। অনেকেই আসলে মারা গেছেন যারা গুমের শিকার হয়েছিলেন, আবার অনেকেই বেঁচে ফিরেছেন এবং বলেছেন তাদের সেই দুর্বিষহ অভিজ্ঞতার কথা, এবং অনেকে আবার এই পরিবর্তনে সামিল হচ্ছেন। আজকে আমরা রাজনীতির পাশাপাশি এই গুম হত্যাকাণ্ডের অভিজ্ঞতা নিয়েও শুনবো। এর মধ্যে অনেক কথা হয়তো আপনাদের শোনা হয়েছে, অনেক কথা হয়তো শোনা হয়নি। আপনাদের স্বাগত জানাচ্ছি, সাথে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিকে, জনাব মীর আহমদ বিন কাসেম, যিনি ব্যারিস্টার আরমান হিসেবে আপনাদের কাছে পরিচিত। তিনি একজন বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী এবং ঢাকা 14 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী। আসসালামু আলাইকুম, স্বাগত আপনাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেনটা একটু বিস্তারিতভাবেই জানতে চাই, বিকজ 8 বছর একটা দুর্বিষহ জীবনযাপন করেছেন আপনি, এবং তারপরে এসে আবার পলিটিক্সে যুক্ত হচ্ছেন। সো আমি একটু জানতে চাই যে আপনি মানসিকভাবে, শারীরিকভাবে কতটা ফিট আছেন এখন, এবং এই আপনি তো কোনো কিছুর খোঁজই জানতেন না, আসলে এই পলিটিক্সের জন্য নিজেকে কতটা প্রস্তুত মনে করছেন? আমি যখন বের হয়ে আসি তখন আমার যখন গুম করা হয় তখন আমার ওজন ছিল 120 কেজি। যখন আমাকে ছেড়ে দেওয়া হয় তখন 49 কেজি ছিল আমার ওজন। আমার 2 চোখের ছানি পড়ে গিয়েছিল পুষ্টির অভাবে। আমার শরীরে মাংসপেশি বলতে কিছুই ছিল না, মেডিকেল টার্মসটাকে বলে সিভিয়ার মাসল ওয়েস্টেজ। হাড্ডি ছাড়া আর কিছুই আমার শরীরের অবস্থায় ছিল না। মানসিকভাবে ছিলাম আরও বিপর্যস্ত অবস্থায়। আমি সূর্যের আলো দেখিনি 8টি বছর। আমি ধরে নিয়েছিলাম যে আমার এখানে মৃত্যু হবে। আমাকে যখন বের করা হয় তখন ওই সূরা ইয়াসিন পড়া শুরু করি যে যাতে আমার মৃত্যুটা সহজ হয়। কিন্তু পরে জানতে পারি কিছু বাচ্চা ছেলেমেয়ের শাহাদাতের বিনিময়ে ফ্যাসিজম বিদায় নিয়েছে। আমি ফিরে এসেছি আমার পরিবারের কাছে। আমি যখন ঘরে ফিরে আসি আমার ঘুমোতে ভয় লাগতো, হয়তো আমি ঘুম থেকে করে দেখবো যে আসলে আমি কখনো মুক্তি পাইনি, এটা একটু স্বপ্ন ছিল। দীর্ঘ সময় লেগেছে আমাকে আত্মস্থ করতে যে আমি আসলে জীবিত বের হয়ে এসেছি। আমি আমার ডাক্তারদের পরামর্শে, যেহেতু আমার রোগটা খুবই জটিল ছিল, ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ডাক্তারের পরামর্শে আমি দেশের বাইরে যেতে হয় আমাকে। আমার ফুল বডি ব্যাপক মেডিকেশন, ফিজিওথেরাপি, সাইকোলজিক্যাল থেরাপির মাধ্যমে আমি এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি। আমি যখন বের হই তখন আমি নিজের বোতামটা নিজে লাগাতে পারতাম না, নিজের নামটা আমি কলমে লিখতে পারতাম না। আমাকে প্রথমবার আমার বাসায় যখন ফেরত আসি তখন আমার মা খাবার সাজিয়ে বলছে, বাবু তুমি কী খাবা? আমি বললাম 8টি বছর আমাকে যা খেতে দেওয়া হচ্ছে আমি তাই খেতে পেয়েছি, একটি দানার বেশি খেতে পারিনি। আমি আসলে বলতে পারবো আমি কী খেতে চাই, আমাকে দেন আমি সেটাই খাবো। 8টি বছর এভাবে কাটিয়েছে। তো সব প্রকৃতিগ্রস্ত হতে আমার সময় লেগেছে। আমি যখন দেশে ফেরত আসি সবার আগে আমি দেখা করি গুমের ভিকটিম পরিবারদের সাথে, যাতে 16টি বছর এই ভুক্তভোগী পরিবারটাই ছিল আমাদের একমাত্র আপন পরিবার। অনেক কাছের মানুষরা বিপদে ভয়ে আমাদের সাথে যোগাযোগ করেনি। আমি যখন শেষ পরিবারের সাথে দেখা করলাম, সুমন মেয়ের চোখের প্রশ্ন, চাচু তুমি ফিরে এসছো, বাবা কোথায়? অসংখ্য গুমের পরিবারের মেয়েরা এখনো বাবার খোঁজে বসে আছে। এক গুমের শিকারের মেয়ে আমাকে বলছে, চাচু আপনি যখন ফিরে এসছেন আমি আবার বিশ্বাস করি আমার বাবা ফেরত আসবে। আর আপনারা সবাই দেখেছেন ডকুমেন্টারিতে সুমন ভাইয়ের মা আমার ভাত ধরে বলছে, তুমি আমার সুমনকে দেখছো নাকি? যখন তাদের এগুলো আমি দেখি তখন আমি বিবেকের দংশন অনুভব করি যে সৃষ্টিকর্তা নিজ হাতে আমাকে আবার জীবিত ফিরে নিয়ে এসছেন। আমার দায়িত্ব তাদের ব্যাপারে কথা বলা যারা এই সৌভাগ্য যাদের হয়নি। আর আপনি জিজ্ঞেস করছেন কেন রাজনীতিতে আমি আবার ফেরত আসলাম। আমাদেরকে টার্গেট করা হয়েছিল রাজনৈতিক বিবেচনায়। এই রাজনৈতিক ধারা যদি পরিশুদ্ধ না হয়, রাজনীতিবিদদের মনোভাব যদি পরিবর্তন না হয়, তাহলে হাজার সংস্কার, হাজার সংশোধন কোনো কাজে আসবে না। আমি জানি না আমি একা কোনো পরিবর্তন আনতে পারবো কিনা,
কিন্তু অন্তত আমি নিজের বিবেককে এই উত্তর দিতে পারবো যে আমি সর্বোত্তম চেষ্টা করেছি। আমি আমার জীবনের এখন মিশন এটাই, প্রথমত যারা এর সাথে জড়িত তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসুন। দ্বিতীয়ত এই যে ভুক্তভোগী পরিবারগুলো রয়েছে এদের পুনর্বাসন, এবং অন্তত প্রিয়জনকে তো আমরা কখনো ফেরত দিতে পারবো না, অন্তত অর্থনৈতিকভাবে তাদের জন্য চিন্তা করতে না হয় এর ব্যবস্থা করা। আর তৃতীয়ত হচ্ছে এই ধরনের জঘন্যতম অপরাধ আর কোনো দিন যেন এই বাংলার মাটিতে না হয় সেই জন্য কাজ করা। আমার একটা প্রশ্ন ছিল যে আপনি আসলে কতটা ফিট বা মানিয়ে নিতে পারছেন রাজনীতিতে, কারণ এতদিন তো আপনি কিছুই জানতেন না, আপনি এখনো শারীরিক মানসিকভাবে ট্রমার মধ্যে আছেন, আপনার চোখে পানি চলে আসে যখন এটা সম্পর্কে বলেন। সো আপনি কি আসলে কোনো ব্যারিয়ার ফিল করছেন কিনা যে আমি আসলে মানিয়ে নিতে পারছি না, নাকি আপনি আরো বেশি মানিয়ে নিতে পারছেন কারণ আপনি মানুষের দুঃখটা বুঝতে পারছেন? দেখুন 8টি বছর প্রতিটি রাত আমাকে তৈরি থাকতে হয়েছে যে আজকের রাত হয়তো আমাকে হত্যা করা হবে। আজকে রাতে আমি চিন্তা করতাম যে আজকে রাতে যদি আমাকে হত্যা করা হতো আমাকে তওবা করার সময় দেবে না। প্রতিটি রাত আমি তওবা করে তৈরি থাকতাম যে আজকে রাতে যদি আমাকে হত্যা করা হয় তওবার বদলতে যেন আমি ইমানের সাথে মৃত্যু হবে। আমি যদি একটি জিনিস এই 8টি বছর শিখেছি সেটা হচ্ছে জীবনের কোন সময়টা আপনার অন্তিম ক্ষণ আপনি জানেন না। আমার অবশ্যই সময় দরকার, অবশ্যই আমার পরিবারের সাথে সময় কাটানো দরকার, কিন্তু আমি জানি না যে আজকের দিন আমার শেষ দিন নাকি। এই জন্য আমি অপেক্ষা করতে চাইনি কালকে দিন আমি আপনারা আমাকে ডেকেছেন কথা বলতে পারছি, কালকে আমার সুযোগ থাকবে কিনা, সুযোগ থাকলে আমি বলতে পারবো কিনা আমি জানি না। এই জন্য আমি যতটুকু হায়াত আমার আছে, যে কদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আমি এই জুলুমের ব্যাপারে, এই মজলুমদের ব্যাপারে কথা বলে যেতে চাই। আচ্ছা, সো আপনি নিজেও বলছিলেন যে প্রতিদিন ভাবছেন আপনাকে মেরে ফেলবে, এবং অবশ্যই যে স্রষ্টা আল্লাহ যে হায়াত লিখে রাখেন সেটা আসলে কেউ কমাতেও পারে না, বাড়াতেও পারে না, এবং আমরা খুব খুশি যে আপনি আমাদের মাঝে সুস্থভাবে এখন বসে কথা বলছেন। তবে এটা নিশ্চয় প্রশ্ন যে অনেককেই তো মেরে ফেললো, আপনি বললেন যে তারা আর ফিরে আসতে পারেনি। 8 বছর আপনাকে আসলে একটা জায়গায় বন্দি রাখা হলো, আপনাকে মেরে ফেলা হলো না, তিলে তিলে আপনাকে খইয়ে রাখা হলো। কেন আসলে তারা আপনাকে মারলো না? এটা একটা প্রশ্ন নিশ্চয় আপনার মনেও আছে যে মানে কোন কারণে, কোনো বিশেষ তথ্য আপনি জানতেন সেটা পাওয়ার জন্য, নাকি আপনাকে তিলে তিলে মরতে দেখলে তাদের ভালো লাগছিল? আপনি আসলে কি জেনেছেন বা কি ভাবছেন? প্রথমত হচ্ছে এই জীবনের মৃত্যুর মাঝামাঝি রাখাটাই ছিল সেখানকার পরিকল্পনা। আমি দীর্ঘ 8 বছরে যে বন্দিশালামে ছিলাম সেখানে বেঁচে থাকার জন্য ন্যূনতম যা প্রয়োজন সেটাও দেওয়া হতো না, আবার কোনো বন্দি মারা যাবে সেটাও যেন হতে না পারে। যেমন আমি মাঝে মাঝে তাদেরকে বলতাম যে আপনারা যদি আমাকে একটি ঘড়ি না দেন, একটি কোরআন শরীফ না দেন, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। তখন প্রহরীরা আমাকে বলতো তাহলে এখানে ব্যবস্থা আছে নাকে নল দিয়ে খাওয়ানোর জন্য। প্রায় আমি চিৎকার শুনতাম, টর্চারের কথা শুনতাম। 2-1 প্রহরী আমার সাথে কথা বলতো, তারা বলতো যে একজন খাবার বন্ধ করে দিয়েছে, তাকে শিকল পরিয়ে নাকে নল দিয়ে খাওয়ানো হচ্ছে। তো বাঁচতেও দেওয়া হতো না, আবার মারা যাবে এটাও তারা ওখানে হুকুম ছিল হতে দেওয়া যাবে না। মৃত্যুর চেয়ে খারাপ অভিজ্ঞতা দেওয়ার সুচিন্তিত সুপরিকল্পিত প্রক্রিয়া সেখানে চলছিল। কিন্তু আমি এই প্রশ্ন যখন বের হই, যখনই কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমি দেখা হয়েছে, যাদের কাছে আমার কিছু মনে হয়েছে তারা খবর রাখেন, আমি একটি প্রশ্ন করেছি তাদের কাছে, কেন এটা হলো না। বাইরে এসে আমি বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে জানতে পারি, বিশেষ করে ডেভিড বার্গম্যান একটি ফেসবুক পোস্ট এটা বলেছেন। আমি যেহেতু যুদ্ধাপরাধ মামলায় ডিফেন্স অ্যাটর্নি ছিলাম, আমার পিতার আইনজীবী ছিলাম, আর আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার সুবাদে আমি ইংরেজিতে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতাম। আমার সাথে বিভিন্ন দূতাবাস আমার সাথে যোগাযোগ করতে মামলার অগ্রগতি জানার জন্য। আমি যেই দিন আমাকে গুম করে সেদিন আমি 2টো দূতাবাসে দেখা করে আমি ঘরে ফিরে আসি। আমি যখন গুম হই সেখান থেকে ব্যাপক চাপ আছে সরকারের উপর, কারণ সরকারি কোনো এক উচ্চপদস্থ ব্যক্তি তাদের কাছে ইমেইলে স্বীকার করে বসেন যে আমি তাদের হেফাজতে আছি। সেই ইমেলটা আবার কূটনৈতিক চ্যানেলে সবার কাছে ছড়িয়ে যায়। সরকার তখন বিভিন্ন কূটনৈতিক মহলে এই দলিল হয়ে যায় যে সরকারের একজন উচ্চপদস্থ ব্যক্তি স্বীকার করেছেন এই আইনজীবী তাদের জিম্মায় রয়েছেন। যেহেতু আমি আমার তাদের সরকারের হেফাজতে থাকাটা রেকর্ড হয়ে গিয়েছে, এখন যদি আমি না খুঁজে পাওয়া যায় তাহলে সরকারের উপর আরো বড় দায় আসবে। মানে যে কোনো সময় যাতে আপনাকে ছাড়তে পারে চাপের মুখে, সেজন্য আপনাকে বাঁচিয়ে রাখা হয়েছে বলে মনে করেন? এই তথ্যটাই ডেভিড বার্গম্যান আমাকে বলে, এবং সেই থেকে আমি এতটুকু মিল পাই যে ওখানকার প্রহরীরা বারবার বলতো যে আপনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে না, আমরা চেষ্টা করি উপরে আপনার ব্যাপারে সিদ্ধান্ত আনার জন্য, এদিক হোক বা ওদিক হোক, কিন্তু কোনো সিদ্ধান্ত আসে না। আপনার একটা ভিডিও ফুটেজ আমরা দেখছিলাম যে আপনাকে ছাড়ার পরে আপনি মানে বিভ্রান্ত হয়ে ঘুরছিলেন আসলে, তারপরে আপনি বাসায় কিভাবে গেলেন একটু? আমি যখন বুঝতে পারি যে আশেপাশে কেউ নেই, তখন সাহস করে আমি চোখ বাঁধনটা খোলার চেষ্টা করি, একটু খুলে যায়, গামছা দিয়ে চোখ বেঁধে রেখেছিল। তখন আমি চোখে 2 ছানি পড়ে ছিল বলে আমি সব কিছু খোলা দেখছিলাম। দূরে একটি আলোর উৎস আমি দেখি,
সেদিকে হাঁটা শুরু করি। কাছাকাছি যেয়ে দেখি এটা একটা কনস্ট্রাকশন সাইট, সেখানে লেখা দিয়াবাড়ি উত্তরা। তখন গভীর রাত, আমি যাওয়ার সাথে সাথে কুকুর গার্ড ডগ ছিল, সেটা তারা ঘেউ ঘেউ শুরু করে, গার্ডে বেরিয়ে আসে। তখন আমি আমার নিজের পরিচয় দিতে ভয় পাচ্ছিলাম, কারণ আমি তো জানি না সরকার পরিবর্তন হয়ে গেছে। আমি তাদেরকে বললাম যে আমি অজ্ঞান পাটে আমাকে ধরেছিল, আমার বাসায় মিরপুর, আমি কীভাবে যাব মিরপুর? তারা বলল আপনি এদিকে যান, গেলে আপনি মহাসড়ক পেয়ে যাবেন। আমি যখন ওদিকে হাঁটা শুরু করি, সড়কের কাছাকাছি আসি, উত্তরা নর্থ মেট্রো স্টেশন নিচে আসি, তখন ফজরের আজান হয়ে যায়। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। তখন আমি সবজি বিক্রেতাদের রাস্তায় দেখি, তাদেরকে জিজ্ঞেস করি আজান শুনছি, মসজিদটা কোথায়? তারা আমাকে মসজিদ দেখে দেয়, 15 নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদে আমি নামাজ পড়ি। তখন আমার মনে পড়ে যায় উত্তরাতে আমার পিতার প্রতিষ্ঠা করা একটি অলাভজনক হাসপাতাল, মেডিকেল সেন্টার রয়েছে, কিন্তু আমি ঠিকানাটা আমার মনে নেই। নামাজ শেষ করে আমি ইমাম সাহেবের কাছে যাই, ইমাম সাহেবকে একই কথা বলি যে আমি অজ্ঞান পাটি ধরেছিলাম, আমি ওখানে যদি যাই আমি সাহায্য পাবো না, আমার লোকজন আমাকে চেনে। তো উনি আমাকে ওই গেট পর্যন্ত নিয়ে উনি চলে যান। ওই ভিডিও ফুটেজ তখন যখন আমি গেটে ঢোকার চেষ্টা করছি, কিন্তু গেটের দারোয়ান আমাকে ঢুকতে দেয়নি, কারণ তারা আমাকে চিনতে পারে। তখন আমি গেটের বাইরে বসে থাকি, যে কোনো পরিচিত কেউ আসবে আমি চিনতে পারি। আপনি কি নিজের পরিচয় দিয়েছেন, তাও তারা বিশ্বাস করছে? তখন আমি ভয় পাচ্ছিলাম, আমি তখনও তো জানি না পরিবর্তন হয়ে গেছে। গেটের দারোয়ানকে আমার পরিচয় দিতে ভয় পাচ্ছিলাম। আমি শুধু বললাম যে আমি একটু, যদিও সেটা আপনার বাবার প্রতিষ্ঠান। চেহারা কেউ চিনছিল না আমাকে। কিছুক্ষণ দেখলাম সুটটাই পরে এক লোক আসলো, তখন আমি দৌড়ে তার কাছে গেলাম। দেখলাম তখন সে আমাকে চিনতে পারছে না। তখন আমি ইংরেজি তাকে বলি যে আমার সাহায্য করুন, আই নিড হেল্প। তখন উনি বুঝতে পারেন যে ছেঁড়া কাপড় আর ময়লা কাপড়ের ব্যক্তি আর যে কথা বলছে সে হয়তো ভিন্ন ব্যক্তি। তখন উনি আমাকে ভিতরে নিয়ে যান, নিয়ে যাই আমি ওনার মোবাইলটা দেখতে চাই, উনি মোবাইলটা দেন। তখন আমি গুগলে যে আমার নাম সার্চ দিই, তখন সে আগের স্যুটটাই পরা ছবিটি ভেসে ওঠে স্ক্রিনে। তখন সেটা আমি মুখের পাশে নিয়ে তাকে বলি যে এই লোকটিকে আপনি চেনেন কিনা। সেই মুহূর্তে আমার ওই ছবি আমার সে পাশাপাশি দেখে সে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে বলে যে দেশ স্বাধীন হয়েছে, ভাইকে আমরা ফেরত পেলাম। তখন আমি তাকে ছাড়িয়ে বললাম দেশ স্বাধীন হয়েছে মানে আপনি জানেন না? না কি? তখন উনি আমাকে রুমে নিয়ে কম্পিউটার অন করে এক ভিডিও দেখানো শুরু করলো। আমার মনে আছে আমি বাচ্চার মতো কাঁদছিলাম আর দেখছিলাম যে এ কি সম্ভব, বাচ্চা ছেলেরা, ছেলে মেয়েরা গুলির সামনে দাঁড়িয়ে আছে, এদের আত্মাহুতির বিনিময়ে আল্লাহ আমাকে আবার জীবিত বের করে নিয়ে আসছেন। আমি যখন প্রথমবার শুনি যে ফ্যাসিস্ট পালিয়ে গেছে, আমি মাটিতে বসে হামা করে কাঁদা শুরু করি। সেই আয়াত বিয়োগ করি যে কুলিল্লাহ মালিকাল মুলক, আল্লাহ বলেছেন যে সকল ক্ষমতার উৎস আল্লাহ, যাকে খুশি ক্ষমতা দেন, যাকে খুশি ক্ষমতা কেড়ে নেন, যাকে খুশি অসম্মানিত করেন, যাকে খুশি সম্মানিত করেন। এই আয়াতটা আমি পড়ছিলাম আর কাঁদছিলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন আমার পরিবারের কাছে খবর যায় যে আমি হাসপাতালে আছি, তারা ভয় পেয়ে যায়। তারা তো জানতে পারে না হাসপাতালে তো সুস্থ অবস্থায় কেউ যায় না, আমি কি জীবিত কি মৃত্যু, তারা ভয় পেয়ে গেছে। তখন তারা বলে যে একটা ছবি পাঠান। তখন আমি সকালে নাস্তা খাচ্ছিলাম, সেই ছবিটা তাদের কাছে যায়, তখন তারা বুঝতে পারে আমি জীবিত আছি। প্রথমবার যখন আমি মায়ের সাথে ফোনে কথা বলি, আমি মনে আছে আমি কাঁদছিলাম, মাকে ক্ষমা চাচ্ছিলাম, মা অনেক কষ্ট দিচ্ছি তোমাকে, যদি জানতাম এভাবে বিচ্ছিন্ন হয়ে যাবো তাহলে যাওয়ার আগে অন্তত পা ধরে ক্ষমা চেয়ে যেতাম। সে অন্ধকার ঘরে বছরের বছর যখন ছিলাম তখন আল্লাহর কাছে দোয়া করতে পারলাম, মার কাছে ক্ষমা চাইতে পারিনি। ছোট হিসেবে আমি খুব দুষ্ট একটা ছেলে ছিলাম, অনেক কষ্ট দিয়েছিলাম মাকে। আর মার কাছে ক্ষমা না চেয়ে তুমি আমাকে দুনিয়া থেকে নিও না, তো মার কাছে সবার আগে আমি ক্ষমা চাই। তখন আমার মনে আছে আমার মা ফোনের মধ্যে কাঁদছে, বলছেন যে কোনো কষ্ট নেই মা, বাবা আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আমি আমার ছেলের প্রতি সন্তুষ্ট, আল্লাহ তুমি আমার ছেলের প্রতি সন্তুষ্ট হয়ে যাও, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিয়েছি, তুমি আমার ছেলেকে ক্ষমা করে দাও। আমার মায়ের সাথে কথা শেষ হলো, আমি আমার স্ত্রীর কথা জিজ্ঞেস করতে ভয় পাচ্ছিলাম। আমাকে যখন গুম করে আমার ছিল 32 বছর বয়স, আমার স্ত্রী ছিল 27 বছর বয়স। 27 বছর মেয়েটিকে 8টি বছর আমার জন্য অপেক্ষা করে আছে। আমি আমার স্ত্রীর নাম বলতে ভয় পাচ্ছিলাম, যদি শুনি যে সে আর নাই, আমাকে তো তাকে বুঝতে হবে একটি মেয়ে কেমন করে একদিন ওয়েট করে আমার জন্য। মাকে দেখছি মা ঘরে কি কে আর কি আছে, তখন আমার মা আমাকে বলেছে বৌমার সাথে কথা বলো। তখন আমি আমার স্ত্রী গলা শুনতে পাই, অজর ঝরে কাঁদতে পারি। অবাক হয়ে গেলাম যে 27 বছরের মেয়ে, 2টি বাচ্চা নিয়ে 8টি বছর তার পরিবারের চাপের বিরুদ্ধে সে আমার জন্য অপেক্ষা করেছে। পরিবার সদস্যরা তাকে বলতো যে ঠিক আছে তুমি তোমার হাজব্যান্ডকে ভালোবাসো, তুমি তার অন্য সিদ্ধান্ত নেবে, কিন্তু এই বাচ্চা দুটোর একটি পিতা দরকার, তাদের কথা চিন্তা করে তুমি একটা সিদ্ধান্ত দাও। কিন্তু আমার স্ত্রী আল্লাহর তাক্কুর করে আমার জন্য অপেক্ষা করেছিল শেষ পর্যন্ত। এই কথাগুলো শোনার পর আসলে ফার্দার প্রশ্ন করা আমার জন্য খুব কঠিন, কিন্তু অনুষ্ঠানের খাতিরে আমাকে প্রশ্নটিতে যেতে হচ্ছে। বারবারই আপনার বাবার কথা চলে আসছে এবং আপনি যে এইটার মধ্য দিয়ে গেছেন, আপনার বাবার পরিচয় নিশ্চয়ই সেটার একটা বড় কারণ হিসেবে ছিল।
এবং মানবতা বিরোধী অপরাধের কারণে তাকে ফাঁসির রায় দিয়ে সেটি কার্যকর করা হয়েছে, যদিও এই সময়ে এসে সেটাকে মানে জুডিশিয়ারি কিলিং হিসেবেও অনেকে আখ্যায়িত করছেন। আপনি একটু বলবেন যে আপনি কখন জানলেন আসলে আপনার বাবার এই ফাঁসি কার্যকর হয়েছে? আপনি তো এর আগেই গেছেন। আমি যখন সে অন্ধকার ঘরে ছিলাম, যখন আমি প্রথমে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম যে 24 ঘন্টার বেশি অন্ধকার ঘরে থাকতে হবে না, কারণ সংবিধানের বিধান হচ্ছে 24 ঘন্টার ভিতরে আদালত হাজির করতে হয়। আমি দেখলাম 24 ঘন্টা পেরিয়ে দিন হলো, দিন পেরিয়ে সপ্তাহ হলো, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর। তখন বুঝতে পারলাম যে আমাকে এখান থেকে ছাড়বে না। তখন তারা যখন খাবার দিতে আসতো, তখন আমি আকুতি মিনতি করতাম যে মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না, মেনে নিলাম আমার পরিবারের কাছে যেতে দেবেন না, অন্তত এতটুকু আমাকে বলুন যে পিতার জন্য আমি সংগ্রাম করছিলাম সে কি বেঁচে আছে না মারা গেছে? সন্তান হিসেবে কি এতটুকু জানার অধিকার আমার নাই? যুক্তরাষ্ট্র আমাদের কিছু করার উপরে নির্দেশ, কিচ্ছু বলা যাবে না। প্রায় 3 বছরের মাথায় প্রায় অসুস্থ হয়ে পড়তাম, খিচুনি হতো, চোখ উল্টে যেত, দাঁতে দাঁত লেগে যেত। কীভাবে সহ্য করতে হয় মানুষ এটা? 3 মাসের মাথায় এত অসুস্থ হয়ে গেলাম যে তারা ডাক্তার নিয়ে আসলো। গলার স্বরে, আমি চোখ বাঁধা অবস্থায় গলার স্বরে শুনতে পাচ্ছি অনেক লোক আমার সেলে। তখন আমি দেখলাম কেউ একজন আমার কাঁধে হাত দিয়ে বলছে, ইয়ং ম্যান, তোমার মা এখনো বেঁচে আছে, তোমাকে শক্ত থাকতে হবে তোমার মায়ের জন্য। এই কথা আমি ইনডিরেক্টলি জানতে পারলাম 3 বছর পর যে আমার পিতা জীবিত নেই। আমি মুক্ত হওয়ার পর আমি জানতে পারি যে আমার গুমের 23 দিন পর আমার পিতাকে হত্যা করা হয়। ওকে, সো এই রায়ের অনেকের বেলায় যেটা বলা হচ্ছে জুডিশিয়ারি কিলিং, আপনিও কি নিজের পিতার বেলায় সেটাই মনে করেন? আপনি যেহেতু তার আইনজীবীও ছিলেন। নিঃসন্দেহে আমি একজন আইনজীবী হিসেবে 3টা কথা বলবো। প্রথমত হচ্ছে রাষ্ট্রপক্ষ যে সাক্ষী এবং তথ্যপত্র পেশ করেছে তা ফাঁসি তো দূরে থাকে, একদিন কারাদণ্ড দেওয়ার জন্য যথেষ্ট নয়। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমার পিতার মামলা একমাত্র যেখানে ট্রাইব্যুনালে একজন বিচারপতি ডিসেন্টিং জাজমেন্ট, মানে 2জন কনভিক্ট করেছেন, 1জন খালাস দিয়েছেন। এবং আপিলের সময় সারা দেশ সাক্ষী প্রধান বিচারপতি বলেছিলেন যে এই তথ্যপত্র কেমন করে রাষ্ট্রপক্ষ নিয়ে আসে, তাদেরকে তো দাঁড় করা উচিত। এবং সারা দেশ সাক্ষী যে 2জন ক্যাবিনেট সদস্য সরাসরি প্রধান বিচারপতিকে হুমকি ধামকি দেয়। এভাবে প্রকাশ্য এক্সিকিউটিভ থেকে বিচার বিভাগে হস্তক্ষেপের নমুনা হয়তো বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও নাই। আমি নিঃসন্দেহে একজন আইনজীবী হিসেবে, একজন সন্তান হিসেবে দাবি করছি যে এই যে বিপর্যয় প্রক্রিয়া আমার পিতাকে ফাঁসি দেওয়া হয় এটি অস্বচ্ছ ছিল, রাজনৈতিক হস্তক্ষেপ ছিল এবং কোনো মতে ন্যায় বিচার আমার পিতা পায়নি। যতক্ষণ পর্যন্ত একটি ন্যায় বিচার না হচ্ছে, স্বচ্ছ বিচার উনি কারাদণ্ড না হচ্ছেন, আইনের দৃষ্টিতে উনি নির্দোষ। ওনার প্রতি এটা কেন করা হলো বলে মনে করেন? একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে। আমার পিতার দল এবং আমার পিতার ব্যক্তিকে তৎকালীন ফ্যাসিস্ট সরকার একটি হুমকি হিসেবে দেখেছেন। তাদের ইচ্ছা ছিল যে কয়দিন তাদের এই পরিবারের সদস্যরা জীবিত আছেন তারা ক্ষমতা থাকবেন, যারাই তাদের ক্ষমতার পথের বাধা তাদেরকে তারা টার্গেট করেছেন। আমি একটি কথা বারবার বলি, যদি জামাত বিএনপির সাথে জোট ত্যাগ করত হয়তো জামাতের কোনো নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলতে হতো না। আমার পিতা আমাকে নিজে বলেছেন, জেলখানায় বারবার গোয়েন্দা সংস্থার লোকেরা ওনার কাছে এসছেন, ওখানে বলেছেন যে আপনি নিজে আরেকটি দল করুন, জামাত থেকে বের হয়ে যান, আমরা আপনার মৃত্যুদণ্ড হবে না সেটা নিশ্চিত করব। এবং আমি অন্যান্য শহীদ পরিবারের একাধিক লোকের সাথে কথা বলেছি, সবার সাথে এই আচরণ করা হয়েছে। নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, সাইদি সাহেব, সবাইকে সরকারের গোয়েন্দা সংস্থারা এই দলটাকে বিক্ষিপ্ত সবাইকে কি আপনি শহীদ বলছেন? আমি নিঃসন্দেহে দাবি করি তারা ন্যায় বিচার পায়নি। তাদেরকে সাজানো একটি মামলায় জোরপূর্বক হত্যাকাণ্ড করা হয়েছে। আমার দৃষ্টিতে আমার কোনো সন্দেহ নেই তারা অন্যায়ের শিকার এবং এই কারণে তারা শহীদ। তাহলে কি বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী ছিল না, নাকি যারা ছিল তাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছে ওর সামথিং? আমার জন্ম স্বাধীনতার 13 বছর পর। আমার কাছে মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। আমি যার প্রথম নিঃশ্বাস স্বাধীন বাংলাদেশে, জানতে চাই কেন একটি নিরপেক্ষ বিচার তদন্ত হলো না আইডেন্টিফাই করার জন্য কারা আসলে জড়িত ছিল, কতটুকু জড়িত ছিল। যদি আপনার দল জামায়াত ইসলাম ক্ষমতা আসে, আপনি কি দাবি জানাবেন যে একটা নিরপেক্ষ তদন্ত হোক যুদ্ধাপরাধীদের নিয়ে? মুক্তিযুদ্ধের মতো একটি পবিত্র বিষয় আমাদের কাছে, সেটাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে এবং আমি মনে করি এটা মুক্তিযুদ্ধের বিচার হওয়া উচিত ছিল যার মাধ্যমে যাতে ঐক্যবদ্ধ হবে। কিন্তু আমরা কি দেখছি, যাতে আরও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে, আরও বিভক্ত হয়ে পড়েছে। আমি মনে করি নিরপেক্ষ যদি তদন্ত হয় এবং সেই হিসেবে যদি কাউকে দোষী সাব্যস্ত হয় তাদের আবার বিচার হওয়া উচিত। আমি একজন স্বাধীন বাংলাদেশের জন্ম নাগরিক হিসেবে আমি মনে করি
এটা যদি হয় আমি স্বাগত জানাব। ওকে, আমাকে একটু বলবেন যে আপনার পিতার সান্নিধ্য আপনি সন্তান হিসেবে সবচেয়ে বেশি পেয়েছেন। যেমন জনাব গোলাম আজম সাহেবের পুত্র, যিনি আসলে গুমের শিকার ছিলেন, জনাব আজমি, তিনি বলেছেন যে আমার পিতা বলেছে যে যদি ভারতের সহায়তায় মুক্তিযুদ্ধ না হতো আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতাম। আপনার পিতা আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কে কি চেতনা ধারণ করতেন, বা আপনার মধ্যে কি চেতনা তিনি দিয়েছেন, বা কোনো তথ্য যেটা আপনি আমাদের জানাতে চান, এমন কিছু আছে? উনি বলতেন যে আমাদের এই আশঙ্কা ছিল বাংলাদেশের নাম ভূখণ্ডটি খুবই ছোট এবং চারিপাশে একটি আধিপত্যবাদী একটি দেশ, যারা প্রতিবেশী দেশে অভ্যন্তরে হস্তক্ষেপের ইতিহাস রয়েছে, তাদের এই আশঙ্কা ছিল যে স্বাধীনতা কোনো অবশ্যই একটি কাম্য বিষয়, কিন্তু যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে হয়তো আমরা আধিপত্যবাদের শিকার হয়ে পড়ব এবং সিক্কিমের মতো হয়তো আমরা মানচিত্র থেকে একসময় নিশ্চিহ্ন হয়ে যাব। এই আশঙ্কা থেকে তারা এটা করে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। বিশেষ করে ভারতে মুসলমানদের যে নির্যাতন সইতে হচ্ছে, কাশ্মীরে যে গণহত্যা হচ্ছে, পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় মুসলমানরা যে বৈষম্যের শিকার হচ্ছে, তারা এই বাংলাদেশের বা বাংলার মুসলমানদের প্রতি তারা হঠাৎ করে খুব কল্যাণকামী হয়ে গেল, এটা তাদের বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। এবং তারা এই কথা আমার বাবা প্রতিবার বলেন যে আমার এই ভূখণ্ডের স্বার্থ মনে হয়েছে যে একটি বৃহত্তর দেশের সাথে থাকলে আমরা নিরাপদ থাকব। কিন্তু আমার পিতা বারবার বলেছেন যদি আমরা জানতাম যে এভাবে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে মুসলমান পরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে, তাহলে আমরা কোনোদিন এর বিরোধিতা করতাম না। আমরা বিরোধিতা করেছি এই দেশের মানুষের স্বার্থে চিন্তা করে। তাহলে দেখেন, আপনার কথা একটু কন্ট্রাডিক্টরি লাগছে না যে তিনি তো আসলে বিরোধিতা করেছেন ওই স্বাধীনতার, তাহলে আসলে তিনি মানে মুক্তিযুদ্ধের পক্ষের ছিলেন সেটা তো একদমই না। তাহলে আবার তার বিচারকে একেবারেই আপনারা জুডিশিয়ারি কিলিং বলছেন, এই জিনিসটা যদি একটু বলবেন। একটি হচ্ছে রাজনৈতিকভাবে ভিন্নমত থাকা, আর হচ্ছে সরাসরি যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধের সক্রিয় অংশগ্রহণ করা, দুই বিষয়। ওকে, মানে চেতনাগতভাবে তিনি বিরোধিতা করেছেন, কিন্তু তিনি আসলে কোনো মানুষকে মারা বা এই ধরনের জায়গায় ছিলেন না বলে আপনি দাবি করছেন। আচ্ছা, এবার একটু বর্তমানে চলে আসি, একটু নির্বাচনের জায়গায়। আপনি নির্বাচনে লড়ছেন, ভোটে লড়ছেন, এটা মানে ভীষণ মানে ভালো লাগারও দেখতে, কারণ আপনি আবার ফিরে এসেছেন এবং মজলুমদের কথা বলছেন। তবে আরও এক মজলুম পরিবারের সদস্যই আপনার একজন বিপক্ষের প্রার্থী, মায়ের ডাকের কথা আপনি বলছিলেন, যারা আপনার জন্য কণ্ঠ তুলেছে। সেই মায়ের ডাকের অন্যতম যিনি উদ্যোক্তা, যে সুমন ভাইয়ের কথা বলছেন, সুমন ভাইয়ের বোন তুলি আপা। সো তাহলে আসলে আপনার ম্যান্ডেটটা আপনি কিভাবে প্রচারণা চালাবেন? আপনার যিনি বিরোধী তিনিই তো আপনার সবচেয়ে বড় সহযোদ্ধা, তো ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আমরা একটি নতুন ধারার রাজনীতি শুরু করতে চাই, যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও এর কারণে সত্যতার জন্য নেবে না। আমরা সুস্থ প্রতিযোগিতা করব। আমরা প্রতিযোগিতা করবো কে কত বেশি মানুষকে সেবা দিতে পারে, কে কত সৃজনশীল উপায়ে দেশকে গড়ার স্বপ্ন দেখাতে পারে। এই জন্য সবার আগে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাবো, যিনি একটি গুমের ভুক্তভোগী পরিবারকে ঢাকার মতো গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন। আমার প্রথম আবেদন থাকবে, আমার বোন সানজিদা তুলি মানবতা বিরোধী অপরাধ এই গুমের ব্যাপারে যতখানি সোচ্চার এবং এদের বিচারের ব্যাপারে যতখানি আপোষহীন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঠিক ততটাই সোচ্চার এবং ততটাই আপোষহীন থাকবে বলে আমার বিশ্বাস, যেহেতু ওনাকে তারা মূল্যায়ন করেছেন। দ্বিতীয়ত হচ্ছে, আমরা আশা করি এই যে বাংলাদেশের অসুস্থ রাজনীতি, প্রতিহিংসা রাজনীতি প্রতিনিধিত্ব মানে একজন একজনকে হত্যা করে বৈধ মনে করেন, এটা পরিবর্তন হওয়া দরকার। আমার বিশ্বাস, আমার বিএনপির পক্ষ থেকে আমার বোন, জামাতের পক্ষ থেকে আমি তার ভাই, যখন আমরা একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব, আমরা দেখাবো যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শত্রুতা হওয়া জরুরি নয়। এরপরে প্রশ্ন হচ্ছে, তাহলে আমি জনগণকে কি আমি কেন আমাকে ভোট দিচ্ছি? আমার তিনটি কথা এখানে। প্রথম কথা হচ্ছে, আমার জন্ম মিরপুরে, আমি মিরপুরের সন্তান। মিরপুরে যখন জলাবদ্ধ সৃষ্টি হয়, তখন নোংরা পানিতে হেঁটে স্কুলে যাওয়া কীরকম সেটা আমি নিজেই ভুক্তভোগী। যখন বাসায় মেহমান এসছে, আমরা চুলা জ্বলেছি, গ্যাস চলে গিয়েছে, তখন কীরকম অপমানের শিকার হতে হয় সেটা আমি নিজে দেখেছি। কিশোর গ্যাংয়ের দৌরত্ব, অবাধ মাদক বিক্রি, আমাদের বোনদের রাস্তায় টিজিং, যৌন হয়রানির শিকার, এগুলো আমি নিজে ভুক্তভোগী। মিরপুর মানুষের ভাগ্য পরিবর্তন করা কারো পরোপকার নয়, আমি আমার নিজের ভাগ্য পরিবর্তন করব।
এই জন্য আমি মনে করি যে আমি মিরপুরের সন্তান হিসেবে মানুষকে ভাগ্য পরিবর্তন করার জন্য কি করা দরকার সেটা আমি নিজে শৈশব থেকে ভুক্তভোগী হওয়ার কারণে, এই অলিতে গলিতে শৈশব কৈশোর যৌবন কাটানোর কারণে আমি আশা করি যে আমি তাদেরকে সবচেয়ে বেশি সেবা দিতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে আমি কাদের নিয়ে এই সমাজ পরিবর্তন করব। আমার যারা সহযোগী, আমার যা টিম, আমার সঙ্গে রয়েছে এক ঝাঁক নিবেদিত কর্মী বাহিনী, এমন ভাই ও বোনেরা যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। পট পরিবর্তন পর তারা কোনো ধরনের টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ জমি দখল, অবৈধভাবে কাউকে উচ্ছেদ, এই ধরনের কোনো রকম অসামাজিক কার্যক্রমে আমার কোনো সহযোগী জড়িত নয়। এবং আমি ঢাকা 14 আসনের ব্যাপারে দায়িত্ব নিয়ে বলছি, আমি এমন কাউকে আমার পাশে জায়গা দিচ্ছি না যারা কোনোভাবে সমাজে কোনো রকম অসামাজিক কাজে জড়িত। যেটাকে সানজিদা তুলি বাধ্য হয়ে দিচ্ছেন। আমি আমার বক্তব্যটা আমি বলবো। ওকে। দ্বিতীয়ত হচ্ছে আমি এবং আমার সহযোগীরা ফ্যাসিবাদের সবচেয়ে বড় জুলুমের শিকার। এই জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবচেয়ে বেশি আপোষহীন থাকবো। আমরা কোনো রকম রাজনৈতিক সমঝোতা করতে চাইনি, কোনো রকম ছাড় দিয়ে টিকে থাকতে চাইনি। আমরা আপোষহীনভাবে রাজনীতি করেছি এবং সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। এটা আমার দ্বিতীয় পয়েন্ট। তৃতীয়ত হচ্ছে জুলাই বিপ্লবের কারণে আমি আবার দ্বিতীয় জীবন পেয়েছি। আমাদের সহকর্মী আবার প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। আমরা যেভাবে জুলাইকে ওন করব, আমরা জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার ব্যাপারে যতক্ষণ আপোষহীন থাকবো, আমি বিশ্বাস আমাদের ধারে কাছে কেউ নেই। এবং সর্বশেষ আমরা মানুষকে যতক্ষণ সব সেবা দেওয়ার চেষ্টা করেছি যখন কোনো নির্বাচন ছিল না, আমরা এখন সেবা দিচ্ছি যখন নির্বাচন সামনে আছে। এবং নির্বাচন হোক আর না হোক, নির্বাচনের ফলাফল যাই হোক, সেবা নিয়ে মানুষের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকবো। মানুষের সেবা আমাদের সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের উপায়, সেটা নির্বাচন আসুক আর না আসুক। অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য এবং যারা আপনার মতো সুস্থ রাজনীতির আশা করেন তাদের সকলের জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আমরা আসলে অতীতের কথা বলতে চাই যাতে ভবিষ্যৎটা আমাদের সুন্দর হয়। অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া অবশ্যই আমাদের কর্তব্য এবং চাওয়া, এবং সেই অতীত বাংলাদেশের জন্য শিক্ষা হয়ে ভবিষ্যৎটা আমাদের স্বপ্নের মতো সুন্দর হোক, সেই প্রত্যাশায় আজকে শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে। থ্যাংক ইউ।